হ্যালো এভরিওয়ান, সুপর্ণা প্রতিদিনের নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগতম। আশা করছি সকলে ভালো আছে, সুস্থ আছো। এই যে মা এখন বিস্কুট আনতে যাচ্ছে আমার জন্য, মানে বাড়ির কাছেই একটা দোকান আছে, ওখান থেকে বিস্কুটটা আনতে যাচ্ছে। এই যে আমার হরলিক্স বিস্কুট, এটা দিয়ে চা খেতে বেশ ভালো লাগে। কালকে সন্ধ্যেবেলা আমি আর বুনু খেয়ে নিয়েছিলাম। তো সকালে যে চা খাবো সেটা তো আমি জানি না, কারণ প্রতিদিন তো চা খাই না, আজকে চা খাবো। চলো, চাটা ঠান্ডা হয়ে যাবে। সকালবেলা চা খেলে মানে একটা এনার্জি চলে আসে শরীরে, তাই যারা চা খাওয়ার অভ্যাস তারা চা ছাড়া চলতেই পারে না সারাদিন। ইঁচড় পেঁয়াজ রসুন দিয়ে করো, সেদিনকে নিরামিষ করে ইঁচড় করেছে, কেউ খায়নি। নিরামিষ ইঁচড় কেউ পছন্দ করে না, সবাই পেঁয়াজ রসুন দেওয়া ইঁচড়টাই পছন্দ করে। তো চিংড়ি মাছ দিয়ে ভালো লাগে, তো চিংড়ি মাছ আবার বুনু খাবে না, কারণ বুনুর অ্যালার্জি রয়েছে। তাহলে পেঁয়াজ রসুন দিয়ে ইঁচড় হোক। তাহলে ইঁচড় কেটে হাতে একটু তেল দিয়ে নিই, না হলে সব আঠা হাতের মধ্যে লেগে যাবে আর উঠতে চাইবে না। ইঁচড় কাটতে আমি খুব ভালোই পারি, আর খুব তাড়াতাড়ি ইঁচড় কেটেও ফেলি। আমি ইঁচড় কাটার সময় সবসময় এরকমভাবে আগে কেটে নিই। এই দেখো, এরকমভাবে কেটে তারপরে খোসা ছাড়িয়ে কাটে। অনেকে আবার 4 ফালি করে, এখান দিয়ে একটা ফালি দেয় তারপরে কাটে, কিন্তু আমার এইভাবে কাটতেই সুবিধা হয়। এইভাবে ফট করে হয়ে যায় কাটাটা আমার। ইঁচড় কাটা কিন্তু বেশ কঠিন, তবে মেয়েরা বিয়ের পরে সমস্ত কিছুই শিখে যায় বলো। তবে আমার বাপের বাড়ি আর শ্বশুরবাড়ির মধ্যে এতটাই পার্থক্য, প্রথম আমার কিন্তু ভীষণ অসুবিধা হতো। আসলে আমার বাপের বাড়ি হচ্ছে এদেশীয়, মানে ঘটি, আর শ্বশুরবাড়ি হচ্ছে বাঙাল। সব কিছুতেই দেখবে পার্থক্য আছে, রান্না বান্না, কাজকর্ম বলো, তারপর সমস্ত নিয়ম কানুন বলো, প্রত্যেকটা বিষয়ে কিন্তু ঘটি আর বাঙালদের মধ্যে পার্থক্য রয়েছে। তাই প্রথম আমার গিয়ে একটু অসুবিধাই হতো, তারপর আস্তে আস্তে সমস্ত কিছুটা মানিয়ে নিয়েছি। এখন তো ওই বাড়ির নিয়ম কানুন রান্নাবান্না সব শিখে গিয়ে এই বাড়ির সমস্ত কিছু আমি ভুলেই গেছি। তাই এই বাড়িতে এসে মাকে যখন বলি, মা এটা এরকম করো না কেন, ওরকম করো না কেন, তো মা বলে আমাদের বাড়িতে এরকমই করি আগাগোড়াই। তখনই বুঝতে পারি যে ওই বাড়ির নিয়মগুলো সব পালন করতে করতে এই বাড়ির নিয়মগুলো কিন্তু সব ভুলেই গেছি। তবে জানি না অন্য কারোর মধ্যে হয় কি না, তবে ঘটি বাঙালের মধ্যে এতটাই নিয়মের পার্থক্য, ঘটির বাড়ির নিয়ম কিন্তু বাঙাল বাড়ি চলে না, আর বাঙাল বাড়ির নিয়ম কিন্তু ঘটি বাড়ি চলে না। তাই ঘটি বাড়ির মেয়ে বা বাঙাল বাড়ির মেয়ে বিপরীত বাড়িতে গিয়ে যদি পড়ে, তখন কিন্তু ভীষণই অসুবিধা হয়ে যায়, যেটা আমি ফেস করেছি জানো তো। শ্বশুরবাড়িতে গিয়ে এমন অনেক কিছুই রান্নাবান্না হতো যেগুলো আমি কোনোদিনও খাইনি। আবার সবার সাথে বসলে তো খেতেও হতো, তখন ভালো না লাগলেও সেই অপছন্দের খাবারটা আমাকে খেতেও হতো, বারণও করতে পারতাম না। তাই তখন আমার একটা কথাই মনে হতো যে ঘটি বাড়ির মেয়ে হয়ে বাঙাল বাড়িতে বিয়ে হয়ে মনে হয় আমি একটু বিপদেই পড়েছি। মাঝে মধ্যে তো মিছরি পাপার সাথে আমার তর্ক বিতর্কও বেঁধে যেত, যখন আমি বলতাম যে এই খাবারগুলো কেমন করে খাও তোমরা, তখন বলতো তোমরা তো এইসব খাবার খেতেই জানো না, তোমরা ঘটি তাই এইসব খাবার খেতে জানো না, এগুলো কিন্তু বাঙালরাই জানে। তো এই নিয়ে ঘটি বাঙাল নিয়ে মাঝে মধ্যে টুকটাক তর্ক বিতর্ক আগে হতো। এই ঘটি বাঙালের তর্কাতর্কি কোন যুগ থেকে হয়ে আসছে, আর এই যুদ্ধ মনে হয় কোনোদিনও আর মিটবেও না। শুধু মাঝখান থেকে আমাদের মতন মেয়েরাই পড়ে যায় বিপদে, যারা এক বাড়ি থেকে আর এক বাড়িতে যায় সংসার করতে। আমি একটা কথা ভেবেই রেখেছি, যখন সংসারটা আমার হবে তখন না তো আমি এদেশীয়দের মতো রান্না করব, আর না বাঙালদের মতো রান্না করব। যেভাবে রান্না করলে আমার সুবিধা হয়, যেভাবে আমার ভালো লাগবে, সেভাবেই কিন্তু আমি রান্না করব। আর তার সাথে মিছরির পাপার মিছরি যেভাবে খেতে ভালোবাসবে সেরমভাবেই রান্নাটা করব। কথা বলতে বলতে দেখো সবজিগুলো কাটা হয়ে গেছে, আর এখন সবজিগুলো ধুয়ে দিচ্ছি। মিছরি আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছে বলে এই কাজগুলো করতে পারলাম। তো এই দেখো এখানে সব রকম সবজি দিয়ে একটা পাঁচমিশালি তরকারি করবে মা, আর ওই ইঁচড় রান্না হবে, আর হয়তো ডাল করবে, সেটা মা ডালটা বসিয়েও দিয়েছে। মা ওদিকে কলপারে গেছে সমস্ত বাসন ধুতে। তো চলো, মিছরি এদিকে দেখো ঘুম থেকে উঠে গেছে, মশারি টশারি খুলে বিছানাটা একটু গুছিয়ে নিই। তো ঘুম থেকে ওঠার পর না ও এখন আর কান্নাকাটি করে না, চুপচাপ বসে থাকে, বসে বসে খেলা করে। আমরা টেরও পাই না যে ঘুম থেকে উঠে গেছে, তাই মাঝে মধ্যে চোখে চোখে রাখতে হয়, না হলে আবার ভয় লাগে যদি খাট থেকে পড়ে যায়। বাপের বাড়িতে এসে কাজ করতে আমার বেশি ভালো লাগে, কেন জানো? কারণ এখানে কোনো সময়ের বাধ্যবাধকতা নেই। মানে আমার যদি মনে হয় যে এই কাজটা আমি এখন করব বা এই কাজটা আমি পরে করব, সেটা আমার ইচ্ছা মতো করতে পারি। আর তাছাড়া সুবিধা মতো করতে পারবো। যেমন এই এখন তরকারিগুলো কেটে দিয়ে আসলাম, মিছরি এখন ঘুম থেকে উঠেছে, ওদিকে আমার রান্নাঘরের আর কোনো কাজ আমি করব না। এখন এখানে এসে মশারিটা তুলে নিলাম, বিছানাটা গুছিয়ে নিলাম, এবার মিছরির যে কাজগুলো সেগুলো করব।
শ্বশুরবাড়িতে থাকলে বাধ্যবাধকতাভাবে আমাকে রান্নাঘরে আরও কিছুটা সময় কাটিয়ে আসতে হতো। মানে এরকমটা হয়ে থাকে, সকলের সাথেই হয় আশা করি। বিছানাটা দেখো সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর এই যে বাইরের এই দিকের পর্দাটা রাতের বেলা তুলে দিই, কারণ বাইরের যে হাওয়াটা, ঠান্ডা হাওয়াটা ঘরের মধ্যে যায় বারান্দা দিয়ে। সকালবেলা তো পর্দাটা নামিয়ে দিই, রাতের বেলা পর্দাটা তুলে দিলে কি হয় জানো, বাইরেটা না রাতের বেলা প্রচণ্ড ঠান্ডা হয়ে থাকে, তো সেই ঠান্ডা হাওয়াটা ঘরের মধ্যে গেলে বেশ ভালো লাগে। কোন ঘরে তুই? এখানে? তুমি কি করছো? ইমা এগুলো তো পুজো দেবে মামু, মামা তো পুজো দেবে। বাবাই তুমি ফুল নিয়ে কি করছো? ছিঁড়ো না ফুলগুলো, রেখে দাও, রেখে দাও, ছিঁড়ে না, মামা এসে বকবে, পুজো দেবে, এখনো পুজো হয়নি, রেখে দাও, ওইখানটা রেখে দাও, ওই যে ফুল রয়েছে ওখানটা রেখে দাও, ছেড়ে না বাবা, বাবা ছিঁড়ো না বাবা, ফুলগুলো পুজো দেবে, গপু ভাইয়ের পুজো দেবে, তারপরে মায়ের পুজো দেবে, এই যে লাল জবাটা দিয়ে, ছেড়ে না বাবা, রেখে দাও, আমার সোনা বাচ্চা, রেখে দাও। একটু চোখের আড়াল করার উপায় নেই। ওই ঘরে বসেছিলাম, ও হামাগুড়ি যেতে যেতে চলে এসছে এই ঘরে। আমি একটু পরে মনে পড়লো এই মা কোথায় গেল সে, তারপর খুঁজে দেখি এই ঘরে এসে এই যে ফুল ছেঁড়াছিড়ি করছে। বাবাই রেখে দাও বলছি তো, ছেড়ে না ফুলটা, দুষ্টু করে না, দাও আমার কাছে। এই যে তুমি এই ফুলটা নাও, এটা ছিঁড়ে ফেলেছো। ই বাবা, মামা এসে তোকে কেমন যে বকা দেবে, এগুলো ফুলগুলো নষ্ট করিস না, পুজো হয়নি এখনো, কি দিয়ে পুজো দেবে? দাও আমার, যদি সেটা মুখে দেয় তাহলেই তো মুশকিল। ওই ঘরে গিয়ে দেখি কি সব ফুল নিয়ে ফুল ছিঁড়া শুরু করে দিয়েছে, এখনো পুজো হয়নি। এই দেখো আর হাসিটা দেখো, দুষ্টুমি করবে আর এরকম একটা করে হাসি দেবে। তোমাদেরকে দেখাচ্ছে, দেখো ফুল দেখাচ্ছে। এটা কি? ফু বলো, ফু বলো, ফু। এটা কি? এটা কি? ফু ফু, এটা ফু বলো, ফু ফু, আবার বলো ফু। কই ফু, কই ফু। প্রচন্ড রকমের দুষ্টু, মুখটা দেখলেই বোঝা যায় কতটা দুষ্টু। যত রকম দুষ্টুমি আছে, ফুল কিন্তু মুখে দিবি না। দুষ্টুটা এতক্ষণ দুষ্টুমি করে স্নান করার টাইমেই ঠিক দেখো ঘুমিয়ে পড়লো। এই সময়টা ঘুমালে খুব মুশকিল হয়, স্নানের দেরি হয়ে যায়। তো যাই হোক, ও ঘুমাচ্ছে যখন আমি ওদিকে খাবারটা খেয়ে নিই। সকালের খাবারটা এখনও খাইনি। আর মা আজকে একটু ব্যাংকের কাছে ব্যাংকে গেছে, তাই সকাল সকাল রান্নাবান্নাটাও করে নিয়েছে। তো মা থাকলে তো মা ওকে দেখে আমি খাই, তাছাড়া আজকে আমি একটু দেরি করেই খাবারটা খাচ্ছি, কারণ সকালবেলা অনেক কিছু খেয়ে নিয়েছি, সেই জন্য পেটটা ভরা ভরাই ছিল, ওই জন্য খিদে হয়েছিল না, তাই এখন খাচ্ছি। আর ওদিকে মিছরিকে বুনু পাহারা দিচ্ছে, বুনু পড়াশোনা করছে, আবার ওকে পাহারাও দিচ্ছে। বাবা মিছরির জন্য ফল নিয়ে এসছে, মৌসুম্বি লেবু আর বেদানা। তো এই বেদানাটা একটুখানি পচা এই সাইডটাই, আর এই সাইডটা পুরোটা ভালো, তো এইটা বাদ দিলে কিন্তু বেদানাটা অনেকটাই পাওয়া যাবে। তো মিছরিকে এটা এখন রস করে দেব। বাবার যেহেতু ফলের দোকান, অনেক ফলই পচে নষ্ট হয়, তো এই ফলগুলো তো বিক্রি হবে না, এরকম দেখলে তো কেউই নেবে না। তো এগুলো হচ্ছে বাবা মাঝে মধ্যে বাড়িতে নিয়ে আসে, আমরা হচ্ছে সেই পচা যে জায়গাগুলো ওগুলো বাদ দিয়ে খাই। তো জানি না এটার কি হবে, অনেক বেদানা এরকম হয় একটু একটু পচা, কিন্তু ভেতরে এইটা বাদ দিলে না ভালো, অনেকটাই ভালো পাওয়া যায় আর কি। আমরা ছোটোবেলা থেকেই দেখতাম বাবা এরকম অল্প অল্প পচা ফল নিয়ে আসতো, যেগুলো বাদ দিয়ে মা আমাদেরকে দিত, আমরা খেতাম। তো ছোট থেকে আমরা জিনিসের মূল্যটা যেরকম শিখেছি, ইচ্ছা আছে মিছরিকেও সেভাবেই মানুষ করব। তাহলেও প্রত্যেকটা জিনিসের মূল্য বুঝবে এবং সেগুলো ফেলে না দিয়ে সেখান থেকে যেটুকু পাওয়া যায় সেটুকু খাবে। ওই জঙ্গল দিয়ে যাচ্ছে, ওই জঙ্গলটা দিয়ে। দুপুরবেলাটা আমার হাজার ঘুম পেলেও আমি এনার জন্য ঘুমাতে পারি না, কারণ ওনার ঘুম আসে না দুপুরবেলা, একটুও ঘুম আসে না। ওই যে ওই যে ওই যে বিড়াল চলে গেল, বিড়াল চলে গেল, কই ম্যাও চলে গেল। এনার একটু ঘুম আসে না, আমাকেও ঘুমাতে দেবে না, নিজেও ঘুমাবে না। জামাটার অবস্থা দেখো, বেদানার রস খাওয়াতে গেছিলাম, এই অবস্থা করেছে জামাটার। পাপা আসতে লাগবে। পাপা ফোন করেছিল তো দুপুরবেলা, কথা বললে তো পাপার সাথে, বলেছো না কথা, পাপার সাথে কথা বলেছ? এই দেখো সারা দুপুর এই করে উনি, এই জানালার কাছে এসে ম্যাও যাচ্ছে কিনা সেটা দেখবে। ম্যাও যাচ্ছে, ওই দেখ একটা ম্যাও বিড়াল, ওই দেখ, এখান দিয়ে দেখা যাবে ম্যাও বিড়ালটাকে। কই কই ম্যাও বিড়ালটা কই? ওই দেখ বাবাই, ওই যে একটা ম্যাও বিড়াল। আয় ম্যাও ম্যাও, ওই দে এদিকে ম্যাওটা, ম্যাওটা এদিকে আছে, ওই যে চলে যাচ্ছে ম্যাওটা, ওই যে
ওই যে ম্যাওটা, ওই যে ম্যাওটা, তুই দেখতে পাচ্ছিস? ওই যে ম্যাও, তুমি তো দেখতে পেলা না ম্যাওটা। ও জানালার কাছে আসার একটাই উদ্দেশ্য, বারবার এই জানালাটা বন্ধ করবে আর খুলবে, এই হচ্ছে আমার কাজ। গেল রে বালাটা, এই করে বালাটা নষ্ট করবে। এগুলো দেওয়া থাকে না, এগুলোকে কি বলে, এগুলো ঘষিয়ে ঘষিয়ে তুলে ফেলেছে। ওই ওই হাতের বালাটা তো একটাও নেই, দুটোই তুলে ফেলেছে। দুটো বালা এরকম ভাবে বাড়ি মেরে মেরে বালাগুলো গেল নষ্ট হয়ে। আমি বালাগুলো আবার ঠিক করতে যাব। সামনে যেহেতু নীল পুজো, আর তোমাদেরকে বলছিলাম যে নীল পুজোর উপোস করব, তো শাড়ি পরে পুজো দিতে যাব। আর মা বলছিল যে তাহলে শাড়ি বার করে রাখি, ধুয়ে দিতে হবে, কারণ আগে থেকে না ধুয়ে রাখলে আবার মনে থাকবে না, ধোয়া শাড়ি পরে তো পুজো দিতে হবে। তো আমি মাকে বললাম ঠিক আছে তুমি তাহলে শাড়ি বার করো, আমি একটা পছন্দ করে রাখছি। অনেক দিন পর মার আলমারির সমস্ত শাড়িগুলো দেখছি, বেশ ভালো লাগছে। ছোটোবেলা থেকেই না মায়ের আলমারি খুলে পুরনো শাড়িগুলো দেখতে আমার খুব ভালো লাগতো। তখন শাড়ি পরতাম না, কিন্তু দেখতে বেশ ভালো লাগতো। এর আগে কোনো না কোনো সময় মায়ের কিছু কিছু শাড়ি আমি পরেছি, তবে এই শাড়িটা না একবারও পরা হয়নি। আর এটা মায়ের অনেক পুরনো শাড়ি, একদম বিয়ের সময়কার শাড়ি, তাই এই শাড়িটাই ভাবলাম আজকে পরবো। আর একজন দেখো এদিকে কি করছে, আর একজনের শাড়ি পরবে বলে মায়ের শাড়ি নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে। আর এই শাড়িটা আমি একবার পরেছিলাম, পরে ছবিও তুলেছি, ফেসবুকে দিয়েছিলাম ছবিটা। তো এখন আর এই শাড়িটা পরবো না, কারণ একবার পরা হয়ে যাওয়া শাড়ি না পরতে আর ভালো লাগে না, তাই ওই শাড়িটাই ভাবছি কি পরবো। এই শাড়িটাও বেশ সুন্দর লাগছে, সুন্দর লাগছে। তুমি শাড়ি পরবা মা? তুমি শাড়ি পরবা? শাড়ি পরে পুজো দিতে যাবা? ও বাবা, দেখো এই নীল শাড়িটা পছন্দ হলো তোমার? নীল শাড়ি পছন্দ হয়েছে। কাঁচানো শাড়ি দেখো হয়ে গেল। দিম্মা শাড়িগুলো কি করছিস? এ বাবা টাকা, কি ব্যস্ত, কি ব্যস্ত, এ বাবা রে বাবা, অনেক ব্যস্ত। তুমি সাজু করছো আমার, তুমি সাজু করছো, দেখো কত ব্যস্ত। এ বাবা আবার টিকলি পরে, দেখি দেখি আমার দিকে তাকাও তো, শুনে দেখ ওই দেখ। মিছরিকে এভাবে দেখে আমার ছোটোবেলাটা ফিরে পেলাম, মনে হচ্ছে যেন সেই ছোটোবেলাকার আমি। আসলে ছোটোবেলাতেও আমরা এরকমভাবেই সব গয়নাগাটি বের করে না সাজুগুজু করতাম। তো এখন তো মিছরি একা একা এটা করছে না, আর একটু বড় হলে ঠিক ও একাই করবে, এখন তো আমরাই ওকে করিয়ে দিচ্ছি। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কালকে আবার একটা নতুন ব্লগের সাথে দেখা হবে। আর আজকের ব্লগটা কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।